ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এসআই এর যে সমস্ত এক্সামগুলো আপকামিং সেই পরীক্ষার বেস করে আমি একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে ভিডিওটা তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে। এখানে 25 কোশ্চেন আছে ম্যাথ এবং রিজনিং থেকে। ম্যাক্সিমাম ম্যাথের কোশ্চেন আছে, জিআই এর কোশ্চেন খুব কম আছে, ঠিক আছে। তোমরা যারা পরীক্ষাটা দেবে, ইভেন যারা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের এক্সামগুলোর প্রিপারেশন নিচ্ছ, তারাও ভিডিওটা দেখতে পারো। এই টাইপের কোশ্চেনেই তোমরা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন এক্সামে দেখতে পাবে, ঠিক আছে। সেই জন্য যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো কি বলেছে, একজন অসৎ ব্যবসায়ী 5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে, দ্রব্যটিতে ওজনে 24% কম দেয়, তবে ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির কত, ঠিক আছে। দেখো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, কি না হচ্ছে কি ট্রু ওয়েট মাইনাস ফলস ওয়েট বাই হচ্ছে গিয়ে ফলস ওয়েট ইন্টু 100, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে এর ফর্মুলা। এবারে ট্রু ওয়েটটা সবসময় আমরা এই যে হাজারের রেসপেক্টে হবে ট্রু ওয়েটটা। এবার যদি সে কস্ট প্রাইসে বিক্রি করতো, ঠিক আছে, সে যে দামে কিনেছে সেই দামে যদি বিক্রি করতো, তাহলে ট্রু ওয়েটটা 1000 গ্রামই থেকে যেত। কিন্তু সে কি 5% ক্ষতিতে সে দ্রব্যটা বিক্রি করেছে, সেই জন্য ট্রু ওয়েটটা চেঞ্জ হয়ে যাবে। কত হবে না হচ্ছে 5% ক্ষতি মানে হচ্ছে কি 95/100, মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি 1000 গ্রাম থেকে এখানে 950 গ্রাম হয়ে যাবে ট্রু ওয়েটটা। তাহলে আমরা ফর্মুলাতে বসাই, ট্রু ওয়েটটা হয়ে গেল 950 গ্রাম মাইনাস ফলস ওয়েট। দেখো সে 24% ওজন কম দেয়, ঠিক আছে। ফলস ওয়েটটা তাহলে কত হবে, তাহলে হাজার থেকে হচ্ছে 24% কম দেয়, মানে হচ্ছে কি 76/100, মানে অ্যাকচুয়ালি সে 760 গ্রাম হচ্ছে ফলস ওয়েট দেয়। তাহলে এখানে ফলস ওয়েট কত হবে না 760 বাই হচ্ছে গিয়ে ফলস ওয়েট মানে 760 ইন্টু হচ্ছে 100, ব্যাস। এটাই সিম্পলিফাই করে যা হবে সেটাই অ্যান্সার। দেখো বিয়োগ করলে তোমার প্লাস আসবে, প্লাস মানে হচ্ছে কি লাভ হবে, মাইনাস যদি আসতো তাহলে ক্ষতি হতো, ঠিক আছে। তাহলে উপরে দেখো বিয়োগ করলে হচ্ছে 190 আর নিচে হচ্ছে 760 ইন্টু 100। দেখো 0 কাটো, 19 4 76 4 25 100, তাহলে কত পার্সেন্ট হলো 25% লাভ। 25% লাভ মানে অপশান বি অ্যান্সার, ওকে। তাহলে এই ফর্মুলাটা তোমরা ভালো করে মনে রাখো, হ্যাঁ। আর যদি ক্ষতিতে বলে তখন এই যে দেখো 95/100 ট্রু ওয়েটটা এইটা হয়ে গেল। যদি বলতো 5% লাভে, তখন কি হতো 105/100 মানে 1050 হয়ে যেত ট্রু ওয়েটটা, ঠিক আছে। দেখো এখানে ওজনে হচ্ছে 24% কম দেয় বলেছে। কিছু কিছু জায়গায় দেখবে ওজনে হয়তো সে 1 কেজির জায়গায় 950 গ্রাম দেয়, তখন ফলস ওয়েটটা ওই 950 হয়ে যাবে বা কিছু, ঠিক আছে। এই টাইপের খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন হতে পারে, ঠিক আছে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 2। দেখো কি বলেছে, 4 টাকা 50 পয়সা লিটার দরে খাঁটি দুধ কিনে 32 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে 1.5 টাকা লিটার দরে বিক্রি করা যাবে, ঠিক আছে। তাহলে এটা আমরা করে নিই, লিঙ্ক আপ মেথড অ্যাপ্লাই করে দিতে পারি, ঠিক আছে। তাহলে খাঁটি দুধের দাম কত না 4 টাকা 50, আর হচ্ছে গিয়ে জলের দাম হচ্ছে কি 0। এবারে মিক্স হচ্ছে কি যে দুধ সেটা দাঁড়িয়েছে কত না 1.50। তাহলে ব্যাস কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো। তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার 3.00 আর এইটা হচ্ছে গিয়ে 1.50। তাহলে যদি রেশিও করি তাহলে কত হবে দেখো 1:2, ঠিক আছে। তাহলে এবারে কি বলেছে, খাঁটি দুধ কিনে 32 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ। দেখো তাহলে হচ্ছে কি আমরা কি পেলাম, এটা হচ্ছে কি মিল্ক ছিল আর এটা হচ্ছে কি ওয়াটার, ওকে। মিল্ক ওয়াটারের রেশিও 1:2 পেলাম। দেখো এই 2 ইউনিটের ভ্যালু হচ্ছে কি বলেছে 32 লিটার জল, তাহলে হচ্ছে কি খাঁটি দুধ কত না 1 লিটার, 1 ইউনিট মানে 16 লিটার হবে, মানে অপশান বি হবে অ্যান্সার, ওকে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। বলেছি এক ব্যক্তি 25% লাভে কলা বিক্রি করে, প্রতি ডজন কলা 60 পয়সা কম মূল্যে বিক্রয় করলে 5% লাভ হয়, তবে প্রতি ডজন কলার ক্রয় মূল্য কত, ঠিক আছে। আচ্ছা, সে 25% লাভে কলা বিক্রি করে, প্রতি ডজন হচ্ছে 60 পয়সা কম মূল্য দিলে তাহলে তার কত হয় না 5% লাভ হয়, ঠিক আছে। তাহলে এই যে প্রতি ডজনে যে 60 পয়সা, ঠিক আছে, তাহলে এই 20% কমে যাচ্ছে তার লাভ। তাহলে এই 20%-এর ভ্যালু অ্যাকচুয়ালি কত, এই 20%-এরই ভ্যালু হচ্ছে কি তোমার 60 পয়সা হয়ে যাচ্ছে,
ঠিক আছে, 60 পয়সা, বা 0.60 করে দাও, তাহলে টাকাতে হয়ে গেল। তাহলে তবে তার ক্রয় মূল্য, সবসময় ক্রয় মূল্য মনে রাখবে কত না 100%, তাহলে 100%-এর ভ্যালু কত, ব্যাস 100% ভ্যালু কত হবে না হচ্ছে কি 0.60। দেখো এইরকম করে 20 × 5 করে দিলে তো 100 হয়, তাই না, 20 × 5 = 100, তাহলে একেও তুমি × 5 করে দাও, ঠিক আছে, 6 × 5 = 30, মানে হচ্ছে কি 3.00 হয়ে যাবে, ঠিক আছে, মানে 3 টাকা হবে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। বলেছে কিছু সংখ্যক লোক 75 দিনে একটি কাজ করে, যদি আরও 6 জন লোক বেশি নিযুক্ত হয় তবে কাজ শেষ করতে 15 দিন কম সময় লাগে, তবে প্রথমে কতজন লোক ছিল। এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য কিছুই নেই, দেখো একটা ফর্মুলা আছে, M1T1 = M2 T2, মানে ম্যান ইন্টু টাইম, সেই ফর্মুলা। তাহলে প্রথমে দেখো কিছু জন লোক 75 দিনে কাজটা করে, প্রথমে ধরো x জন লোক ছিল, তাহলে x ইন্টু হচ্ছে কি 75। ওকে, পরে কি বলেছে যদি আরও 6 জন বেশি লোক নিযুক্ত হতো তাহলে হচ্ছে কি x + 6 হয়ে যেত। তাহলে কি করতো, তাহলে কাজটা 15 দিন কম লাগতো, আগে 75 দিন লাগতো, তাহলে এখন কত লাগবে না 60 দিন লাগবে। ওকে, এবার এটাকে সিম্পলিফাই করো, x এর ভ্যালু বের করো, তাহলে দেখবো প্রথমে কতজন লোক নিযুক্ত ছিল সেটা পেয়ে যাবে, ঠিক আছে। 15 × 4 = 60, 15 × 5 = 75, তাহলে 5x আর ওদিকে 4x, মানে শুধু x = হচ্ছে গিয়ে 6 × 4 = 24, তাহলে প্রথমে হচ্ছে 24 জন নিযুক্ত ছিল, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। দেখো বলেছে 50 গ্রাম সোনা এবং রূপোর মিশ্রণে 80% সোনা আছে, ওই মিশ্রণে আরও কত গ্রাম সোনা মিশ্রিত করলে মিশ্রণে সোনার পরিমাণ 28% হবে। আচ্ছা, ভালো করে কোশ্চেনটা পড়ো। দেখো 50 গ্রাম সোনা এবং রূপোর মিশ্রণে 80% সোনা আছে, ওই মিশ্রণে আরও কত সোনা মিশ্রিত করলে মিশ্রণে সোনার পরিমাণ 28% হবে। কোশ্চেনটা সম্ভবত ভুল আছে, কারণ কি সোনা প্রথমে 80% সোনা যদি থাকে, আরও কত মেশালে আরও কমে যাবে, তখন যদি মেশাতে বাড়বে, কমবে কি করে, ঠিক আছে। কোশ্চেনটা সম্ভবত ভুল আছে, তোমরা যদি পারো এই কোশ্চেনটা কি ঠিক হতে পারে সেটা কমেন্টে জানিয়ে সলভ করে দিও। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। দেখো এটা একটা রিজনিংয়ের কোশ্চেন, অ্যানালজির কোশ্চেন। দেখো 4, 5, 6 = 15, তাহলে এইটা = কত হবে, ঠিক আছে। দেখো এইটাকে তুমি যদি স্কোয়ার রুটও করো 15 কোনো মতেই আসছে না। আচ্ছা, আমরা যদি এই তিনটে ডিজিটকে যোগ করি, দেখো 4 + 5 + 6 করলে কত, দেখো 6 × 4 = 10, 5 = 15, 15 হয়ে যাচ্ছে। তাহলে এইটাকেও যোগ করি, 7 + 8 + 9, 9 × 8 = 17, 17 আর হচ্ছে 9 × 7 = 16, মানে হচ্ছে কি 26 আছে অপশানে, হ্যাঁ আছে, ব্যাস অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। বলেছে জন একজন ব্যক্তি ঘন্টায় 4 কিলোমিটার গতিতে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছায়। আচ্ছা, জন হচ্ছে ঘন্টায় 4 কিলোমিটার বেগে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছায়, ঘন্টায় 5 কিমি গতিতে ঘোড়ায় চেপে সে ফিরে আসে, সমগ্র যাত্রাপথ তার 9 ঘন্টায় সময় লাগলে গন্তব্যস্থলের দূরত্ব কত, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে আমরা এভারেজ ভেলোসিটি পেয়ে যেতে পারি, ঠিক আছে। তাহলে সে হচ্ছে তোমার ঘন্টায় 4 কিমি হচ্ছে যাওয়ার সময় গেছে, আসার সময় তার স্পিড কত না ঘন্টায় 5 কিমি, তাহলে আমরা এখান থেকে এভারেজ ভেলোসিটি পেয়ে যেতে পারি। তাহলে কত হবে না হচ্ছে গিয়ে 2 × xy/100, মানে 2 × 4 × 5 2 × xy, মানে ফর্মুলাটা হচ্ছে এভারেজ ভেলোসিটি কত না 2xy হচ্ছে x + y। ওকে, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে নিচে হচ্ছে কি 9, এইটা হয়ে গেল এভারেজ ভেলোসিটি। এবার দেখো সে কি সমগ্র যাত্রাপথ তার 9 ঘন্টা সময় লাগলো, মানে কি যেতে আসতে, তাহলে কি একবার শুধু যেতে টাইম কত লেগেছে, মানে অর্ধেক টাইম ধরে নাও, ঠিক আছে, পুরোটা হচ্ছে গিয়ে তোমার 9 ঘন্টা সময় লেগেছে, মানে যেতে আসতে। তাহলে আমরা 9 ঘন্টায় সে টোটাল কতটা ডিস্টেন্স কভার করেছে সেটা বের করে নিই, তাহলে × 9, তাহলে যেতে আসতে সে এতটা ডিস্টেন্স কভার করেছে, তাকে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে হচ্ছে কি টোটাল ডিস্টেন্সটা কত পেয়ে যাব। কারণ কি সে একবার গেছে
আবার হচ্ছে গিয়ে এসছে, টোটাল হচ্ছে গিয়ে 9 ঘন্টা টাইম লেগেছে। তাহলে এভারেজ ভেলোসিটি দিয়ে আমরা গুণ করে দিলাম 9 ঘন্টায়, তাহলে টোটাল ডিস্টেন্সটা পেয়ে গেলাম। সেখান থেকে তাকে 2 দিয়ে ভাগ করে দিলে গন্তব্যস্থলের দূরত্ব কত পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 9 কেটে গেলো, এই 2 কেটে গেলো, 4 5 20, তাহলে 20 কিলোমিটার হচ্ছে গিয়ে তার ডিস্টেন্স, মানে অপশান সি অ্যান্সার। এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার 8, বলেছে একটি চৌবাচ্চা এ নল দিয়ে 4 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু তলদেশে ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে আরও 1 ঘন্টা বেশি সময় লাগে। যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে? খুব ইজি কোয়েশ্চেন, কিচ্ছু নেই। দেখো শুধু চৌবাচ্চাটা 4 ঘন্টায় পূর্ণ করে, এবার প্লাস মানে এবার চৌবাচ্চাও মানে ওই নলটা ওপেন আছে আর ছিদ্রটাও ওপেন আছে, তখন আরও 1 ঘন্টা বেশি লাগছে, মানে হচ্ছে 5 ঘন্টা টাইম লাগছে। তাহলে দুটোর গুণ বাই দুটোর ডিফারেন্স হবে গিয়ে এখানে ছিদ্রটা, মানে কি দুটোর একসঙ্গে টাইম দেওয়া আছে 5 ঘন্টা আর একটার টাইম দেওয়া আছে 4 ঘন্টা, তাহলে অপরটার টাইম কত? এই টাইপের যদি কোশ্চেন থাকে তোমরা কি করবে, দুটোর গুণ বাই দুটোর ডিফারেন্স, দুটোর ডিফারেন্স কত হবে? 1 হবে, তাহলে হচ্ছে কি 20 হবে অ্যান্সার। তাহলে হচ্ছে কি তলদেশের ছিদ্র কতক্ষণে খালি করবে না 20 ঘন্টায়, মানে অপশান ডি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 9, দেখো কি বলেছে, বলেছে কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি ঘন্টায় 42 কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে যায়। বিশ্রাম সহ ঘন্টায় 28 কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছালে ওই ব্যক্তি ঘন্টায় কত মিনিট করে বিশ্রাম নেন? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন পরীক্ষা কিন্তু খুব আসে। ঠিক আছে, সেক্ষেত্রে ট্রেনের হতে পারে, বাসের হতে পারে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনের ফর্মুলাটা লিখে রাখো, কি না হচ্ছে গিয়ে ডিফারেন্স অফ টু স্পিড। ঠিক আছে, ডিফারেন্স অফ টু স্পিড বাই হচ্ছে গিয়ে উইথ মানে স্পিড উইথাউট স্টপেজ, মানে মনে রাখো বড়টা আর কি, দুটো যে স্পিড দেওয়া থাকবে তার মধ্যে বড়টা। ঠিক আছে, স্পিড উইথআউট স্টপেজ ইনটু 60, ব্যাস এই ফর্মুলা বসাবে, অ্যান্সার পেয়ে যাবে। ওকে, তাহলে ডিফারেন্স অফ টু স্পিড মানে হচ্ছে গিয়ে 42 আর 28, এদের ডিফারেন্স কত? 14 2 28, 14 3 42, মানে 14 ডিফারেন্স। আর হচ্ছে কি স্পিড উইথাউট স্টপেজ মানে হচ্ছে কি বড়টা 42 ইন্টু হচ্ছে গিয়ে 60, ব্যাস 14 3 42 3 20 60, তাহলে হচ্ছে কি ঘন্টায় হচ্ছে 20 মিনিট করে সে বিশ্রাম নিয়েছে। ঠিক আছে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 10, বলেছে ঘন্টায় 45 কিলোমিটার বেগে 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতুকে অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? ঠিক আছে, আচ্ছা তোমার টোটাল সে এই 30 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করেছে আমরা বের করে নিই। স্পিড কত না হচ্ছে গিয়ে 45 ইন্টু হচ্ছে গিয়ে তোমার 30 সেকেন্ড। এবার 45টা দেখো কিলোমিটার পার আওয়ারে আছে, একে প্রথমে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে কিভাবে না 5/18 দিয়ে গুণ করে নাও, ইন্টু হচ্ছে গিয়ে তোমার টাইম 30 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটাকে সিম্পলিফাই করি, 9 9 2 18 9 5 45 2 2 15 30। ওকে, তাহলে হচ্ছে গিয়ে 5 5 25 ইন্টু 15, 25 ইন্টু 15 মানে 25 5 125 5 হাতে হচ্ছে গিয়ে 12, 25 একে 25 আর হচ্ছে গিয়ে 12, 25 আর 10 কত 35 36 37 মানে 375। এটা হচ্ছে গিয়ে 30 সেকেন্ডে ট্রেনটা টোটাল এই ডিস্টেন্সটা কভার করেছে। ওকে, এবারে তার লম্বা কত সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে সেতুর ডিস্টেন্সটা মানে সেতু কত লম্বা সেটা পেয়ে যাব। তাহলে এখান থেকে ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দাও, মানে 130। ঠিক আছে, তাহলে 5 4 2 245 হচ্ছে গিয়ে সেতুর দৈর্ঘ্য, মানে হচ্ছে গিয়ে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 11, দেখো কি বলেছে, বলেছে একটি মোটর গাড়ির চালক ঘন্টায় 60 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয় এবং 80 কিলোমিটার গতিতে গেলে 60 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়, তবে গন্তব্যস্থলের দূরত্ব কত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, একটু আগে আমি বললাম যেটা স্টপেজ উইথাউট স্টপেজের অঙ্ক। ঠিক আছে, আর এই টাইপের কোশ্চেন এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো জাস্ট ফর্মুলাগুলো মনে রাখতে হবে তোমাকে। ঠিক আছে, এর ফর্মুলা কি না প্রোডাক্ট অফ টু স্পিড মানে এই যে ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে প্রোডাক্ট অফ স্পিডস, মানে দুটো স্পিড দেওয়া থাকবে তাদের প্রোডাক্ট বাই হচ্ছে গিয়ে ডিফারেন্স অফ স্পিডস ইনটু
ডিফারেন্স অফ টাইম, দেখো ডিফারেন্স অফ টাইম বাই হচ্ছে গিয়ে 100, ডিফারেন্স অফ টাইম বাই হচ্ছে গিয়ে 60 মানে হচ্ছে গিয়ে এটা মিনিটে আছে, তাকে ঘন্টাতে কনভার্ট করার জন্য বাই 60। ওকে, তাহলে এখানে ফর্মুলাটা আমরা বসিয়ে দিই, ডিস্টেন্স পেয়ে যাব। তাহলে প্রোডাক্ট অফ টু স্পিড মানে হচ্ছে গিয়ে 60 ইন্টু হচ্ছে গিয়ে 80 বাই হচ্ছে গিয়ে দুটোর ডিফারেন্স 60 আর 80 ডিফারেন্স কত 20 ইন্টু ডিফারেন্স অফ টাইম, দেখো প্রথমটা হচ্ছে গিয়ে 20 মিনিট দেরি, পরেরটা 10 মিনিট আগে, যেহেতু এইটা দেরি আর এইটা আগে তাহলে দুটোকে যোগ করে দাও, আর যদি দুটোই দেরি হতো তাহলে বিয়োগ করে দিতে, ঠিক আছে। আবার দুটোই যদি আগে হতো তাহলে সেক্ষেত্রেও বিয়োগ করে দিতে, একটা দেরি একটা আগে সেই জন্য যোগ করে দাও, মানে উপরে 30 নিচে হচ্ছে কি 60, ব্যাস এটাকে সিম্পলিফাই করা যা হবে সেটা অ্যান্সার। এই 60 কেটে গেল, 20 4 এ 80 4 3 12 মানে 120 কিলোমিটার হচ্ছে গিয়ে গন্তব্যস্থলের দূরত্ব, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 12, বলেছে 240 মিটার লম্বা একটি ট্রেন 120 মিটার একটি সেতুকে অতিক্রম করে 24 সেকেন্ডে, তবে ট্রেনটির গতিবেগ কত? ঠিক আছে, দেখো তার নিজের লম্বা কত না 140 মিটার ট্রেনটার, আর হচ্ছে সেতুটার দৈর্ঘ্য কত না 120 মিটার। তাহলে সেতুটাকে কভার করতে হলে তাকে টোটাল কত ডিস্টেন্স কভার করতে হবে? তাহলে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, তাহলে 240 প্লাস 120 কত হচ্ছে না 36, মানে 360 এই ডিস্টেন্সটা গেছে। টাইম কত লেগেছে 24 সেকেন্ড, মানে বাই 24, এটা হয়ে গেল স্পিড। কিন্তু এটা কি আসবে মিটার পার সেকেন্ডে আসবে, কিন্তু অ্যান্সারগুলো সব দেখো কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, তাহলে এত ইন্টু 18/5 করে দাও। ওকে, যখন মনে রাখবে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে গেলে, এটা মনে রাখো, যারা তোমরা জানো না তারা দেখে নাও। হ্যাঁ, কিলোমিটার পার আওয়ার, দেখো বড় ইউনিট থেকে ছোট ইউনিটে যখনই যাবে তখন 5/18 দিয়ে গুণ করবে, ঠিক আছে। এবার যখন ছোট ইউনিট থেকে বড় ইউনিটে আসবে তখন দেখো এটা মিটার পার সেকেন্ডের ছোট ইউনিট থেকে বড় ইউনিটে আসছো, তখন কি না ছোট থেকে বড় করতে হলে 18টা উপরে চলে যাবে, সেই 5 আর 18-র মধ্যেই ব্যাপার। হ্যাঁ, জাস্ট বড় থেকে ছোট যখনই যাব তখন ছোটটা উপরে, মানে 5 আর 18-র মধ্যে 5টা উপরে, আর ছোট থেকে বড় এলে বড়টা উপরে, মানে 18/5 দিয়ে গুণ করছি। তাহলে এখানে দেখো মিটার পার সেকেন্ড থেকে আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করছি, সেই জন্য 18/5 দিয়ে গুণ করে দিলাম। ওকে, তাহলে হচ্ছে কি 6 কাটো, 6 3 18, 6 4 24, 4 9 36 90, আর হচ্ছে গিয়ে 5 কাটো, 5 1 5, 5 8 40, তাহলে 18 3 54, 54 কিলোমিটার পার আওয়ার হবে অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 13, বলেছে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 12 ও 16 মিনিটে জলপূর্ণ করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ায় কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 8 মিনিটে জলপূর্ণ হবে? ঠিক আছে, এটা দেখো তুমি বেসিক ওয়েতেই করো। দেখো প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 8 মিনিটে পূর্ণ হবে। অ্যাকচুয়ালি কি 8 মিনিট হচ্ছে দ্বিতীয় নলটা পুরোটাই কাজ করেছে, তাহলে আমরা ধরে নিই প্রথম নলটা x মিনিট পরে বন্ধ করা হয়েছে, মানে কি প্রথম নলটা হচ্ছে x মিনিট কাজ করেছে, তাহলে সে কত অংশ কাজ করেছে না x/12, ঠিক আছে, প্লাস দ্বিতীয় নলটা 8 মিনিট কাজ করেছে, তাহলে 8/16 অংশ সে ফিল আপ করেছে। ব্যাস দুজনে মিলে হচ্ছে কি টোটাল 1 অংশ, মানে পুরো চৌবাচ্চা। ব্যাস এখান থেকে সিম্পলিফাই করো, যা হবে অ্যান্সার। ঠিক আছে, 8 2 এ 16, মানে এটা 1 এর 2, তাহলে অ্যাকচুয়ালি x/12 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 1 - 1 এর 2, এই 1 এর 2টা ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে অ্যাকচুয়ালি 1 এর 2 হলো 2 6 এ 12, তাহলে x ইকুয়াল টু হচ্ছে গিয়ে 6। তাহলে প্রথম নলটি হচ্ছে 6 মিনিট পরে বন্ধ করে দেওয়া হয়েছে, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 14, বলেছি ABC একটি যৌথ ব্যবসায় এত টাকা নিয়ে বিনিয়োগ করে, বছরের শেষে যদি B 3600 টাকা পায় তবে মোট কত টাকা লাভ হয়েছিল? তাহলে দেখো সবার টাকা হচ্ছে মানে গুলো টোটাল সেম সময় খেটেছে, ঠিক আছে, মানে বছরের শুরুতে, মানে এরকম নয় যে এত মাস পরে এসে জয়েন করেছে বা এরকম কিছু, এরকম না, সবার যেহেতু সময় সমান, তাহলে এতে লাভের রেশিও কি হবে না হচ্ছে গিয়ে মূলধনের অনুপাত যা হবে সেটাই হচ্ছে গিয়ে লাভের অনুপাত। তাহলে মূলধনের অনুপাত দেখো সবার দুটো করে শূন্য কেটে দাও, তাহলে মূলধনের অনুপাত কত হবে না A/B/C,
কত হবে তোমার 27:81:72, 9 দিয়ে কাটো, 9 3 27, 9 9 81, 9 8 72। ওকে, তাহলে এইটা হলো গিয়ে তিনজনের লভ্যাংশের রেশিও। ঠিক আছে, এবারে হচ্ছে বি বলেছে 3600 টাকা পায়, মানে এই 9 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 3600। ঠিক আছে, বি হচ্ছে 3600 টাকা পায় বলেছে, তাহলে মোট কত টাকা লাভ হয়েছিল? তাহলে 9 ইউনিটের ভ্যালু 3600, হ্যাঁ 9 ইউনিট মানে হচ্ছে গিয়ে তোমার 3600। টোটাল কত ইউনিট দেখো লাভ হয়েছে? এখানে 3 9 আর 8। ঠিক আছে, 9 8 8 3 11 9 1 10 মানে 20। তাহলে 20 ইউনিটের ভ্যালু কত যা হবে সেটা অ্যান্সার। 9 ইন্টু কত করলে এটা 3600 হয়? 9 ইন্টু 400, 9 4 36 মানে 400 গুণ করে দাও, তাহলে এইখানেও ইন্টু 400 করে দাও, যা হবে সেটা অ্যান্সার। 4 2 8, তাহলে 8000 টাকা হবে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, টোটাল 8000 টাকা লাভ হয়েছিল। এরপরে এসে কোশ্চেন নাম্বার 15, বলেছি 125 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 175 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে। ওকে, ওই ট্রেনটি কত সময় 115 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? প্রথমে আমাদেরকে কি করতে হবে না, হচ্ছে স্পিড বের করে নিতে হবে, তারপরে এটা পরে হচ্ছে ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড করলে টাইম পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা প্রথম ক্ষেত্রে দেখো 125 মিটার দৈর্ঘ্য হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য, আর 175 মিটার হচ্ছে কি একটা সেতুকে অতিক্রম করেছে, তাহলে কতটা ডিস্টেন্স কভার করেছে না 125 আর প্লাস 175 মানে হচ্ছে কি 200 300, 300 বাই 20 এটা হয়ে গেলে তার স্পিড। ঠিক আছে, 300 বাই 20 এটা হচ্ছে স্পিড। ওকে, তাহলে হচ্ছে একটু কাটাকাটি করে নাও, 0 0 3 15 না 15 মিটার পার সেকেন্ড হয়ে গেল তার স্পিড। ওকে, এবারে দেখো ওই ট্রেনটি কত সময়ে 115 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, মানে কি 115 মিটার দৈর্ঘ্য প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, মানে কি 115 প্লাস হচ্ছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য 125, মানে হবে কত না 230 40, মানে 240। এই 240 মিটার যেতে কত সময় লাগবে? তাহলে এইটা বাই হচ্ছে কি এটা যে মিটার পার সেকেন্ডেই আছে, তাহলে কি 15 দিয়ে ভাগ করে দেওয়া যা হবে সেটাই অ্যান্সার। ওকে, 3 কাটা 3 5 15, 3 8 24, তারপরে হচ্ছে গিয়ে 5 16 5 80, তাহলে 16 সেকেন্ড হবে টাইম, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 16, বলেছি কিছু সংখ্যক লোক 13 দিনে একটি কাজ করে, যদি আরও 6 জন লোক যোগ না দেয় তবে কাজটি 15 দিনে শেষ হয়। তবে প্রথমে কতজন লোক ছিল? একটু আগে এরকম টাইপেরই কোশ্চেন করেছি, কিন্তু ওখানে আরও 6 জন বেশি লোক যদি যোগ দিত এরকম ব্যাপার ছিল, এখানে কিন্তু না দেয় বলেছে। তাহলে প্রথমে আমার x জন ছিল, তাহলে x ইন্টু 13 ইকুয়াল টু m1 t1, m2 কী হবে? আরও 6 জন না যদি যোগ দেয় তাহলে x মাইনাস 6 হবে। তাহলে কাজটা কি 15 দিনে শেষ হয়, তাহলে এত ইন্টু 15, ব্যাস সেখান থেকে x এর ভ্যালু বের করো, তাহলে প্রথমে কতজন লোক ছিল পেয়ে যাবো। ওকে, তাহলে এখানে x ইন্টু 15 আর এদিকে x ইন্টু 13 মানে হচ্ছে গিয়ে তোমার অ্যাকচুয়ালি 2x ইকুয়াল টু হচ্ছে 15 6 90। ওকে, তাহলে x ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 45, তাহলে প্রথমে 45 জন লোক ছিল, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 17, দেখো কি বলেছি এটা একটা রিজনিংয়ের কোশ্চেন, তোমরা দেখতেই পাচ্ছ এটা অ্যানালজির কোশ্চেন। এখানে হচ্ছে গিয়ে প্রথমটা থেকে দ্বিতীয়টা কিভাবে এসছে ঠিক সেম ওয়েতে কোন অপশানে হয়েছে সেটা তোমাকে বের করতে হবে। এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য তোমাকে অবভিয়াসলি পজিশন ভ্যালুগুলো মনে রাখতে হবে, প্রতিটা অ্যালফাবেটের পজিশন ভ্যালুটা ভালো করে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, পজিশন ভ্যালু বা হচ্ছে গিয়ে অপোজিট লেটার, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই পজিশন ভ্যালু আর হচ্ছে অপোজিট লেটার অফ ইংলিশ অ্যালফাবেট খুব মনে রাখা খুব জরুরি। এগুলো না মনে রাখলে অনেক বেশি সময় চলে যাবে, পরীক্ষা হলে লিখে লিখে করবে, ঠিক আছে, বা গুনে গুনে হাতে গুনে করবে, অনেক টাইম চলে যাবে। ঠিক আছে, সেই জন্য বলবো আমার একটা ভিডিও করা আছে, দেখবে হাউ টু রিমেম্বার পজিশন ভ্যালু অ্যান্ড অপোজিট লেটার অফ ইংলিশ অ্যালফাবেট, সেই ভিডিওটা দেখে নিও তোমরা। ঠিক আছে, তাহলে দেখবে আর কোনো প্রবলেম হবে না, খুব ইজি ওয়েতে, মানে অ্যাট এ গ্লান্স তুমি মনে করতে পারো কোনটার পজিশন ভ্যালু কত। ওকে, আচ্ছা এখানে আমরা কত কত করে বেড়েছি দেখো, কে থেকে, আচ্ছা আমি একটু নিচে লিখে নিচ্ছি, কে এম কিউ এস, আর এখানে হয়েছে এম পি ভি জেড। আচ্ছা প্রথমে দেখো কে এর পজিশন ভ্যালু হচ্ছে 11, 11 থেকে
এম হচ্ছে 13, মানে হচ্ছে কি কত বেড়েছে? 2 বেড়েছে। তারপরে এম এর হচ্ছে 13, পির হচ্ছে 16, মানে কত বেড়েছে? 3 বেড়েছে। তারপরে কিউ এর হচ্ছে 17, ভি এর হচ্ছে 22, কত বেড়েছে? না 5 বেড়েছে। তারপরে হচ্ছে এস এর হচ্ছে 19, জেড এর হচ্ছে 26, 9 7 16, মানে 7 বেড়েছে। তাহলে 2 3 5 7 করে বেড়েছে। তাহলে আমরা দেখি কোন অপশানে এই ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, বি হচ্ছে গিয়ে 2 এর সঙ্গে প্রথমে যদি 2 যোগ করি 4 মানে ডি হওয়ার কথা, কিন্তু এখানে সি আছে, তাহলে অপশান এ হতে পারে না। অপশান বি দেখি, ই মানে হচ্ছে গিয়ে 5, 5 2 7, হ্যাঁ জি আছে, ঠিক আছে। তারপরে সি মানে হচ্ছে কি কত? 3 এর সঙ্গে 3 হবে, 3 3 6, 6 মানে এফ, হ্যাঁ ঠিক আছে। তারপরে কে মানে হচ্ছে কি কত? 11, 11 এর সঙ্গে 5, 5 একে 6, 16, 16 মানে হচ্ছে কি পি, হ্যাঁ ঠিকই আছে। তারপরে এফ মানে হচ্ছে কি 13, 13 থেকে শেষে 7 যোগ হবে, 7 3 10, মানে 20, 20 দেখো টি আছে, ব্যাস। তাহলে এটা ফলো করছে, তাহলে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18। দেখো কি বলেছে, বলেছে 450:360:180 ইকুয়াল টু কোনটা হবে? ঠিক আছে, এইরকম একই অর্ডারে। আচ্ছা দেখো এইখানে যদি আমরা একটু খেয়াল করি, এটা দেখো 450, তারপরে এটা বেড়েছে, মানে 450 থেকে হয়েছে 360, তারপরে সেখান থেকে হয়েছে 180। ঠিক আছে, তাহলে এইটা থেকে এটা কত বেড়েছে? তোমার হচ্ছে গিয়ে 9 6 15, মানে হচ্ছে গিয়ে +90 হয়েছে। এইখান থেকে এটা কত বেড়েছে? মানে হচ্ছে গিয়ে 18 দিয়ে 36, মানে +180 বেড়েছে। সরি 180 কমেছে এটা। এটাও 90 কমেছিল, আর এটা হচ্ছে 180 কমেছে। ঠিক আছে, আচ্ছা সেই একইভাবে কোনটা হচ্ছে দেখি আমরা। প্রথমটা দেখো এটাতে কমেছে, আবার দেখো এইটাতে বেড়েছে, তাহলে এটা তো হতেই পারে না। তারপরে এইটা 400 থেকে 260, 260 থেকে 140, হ্যাঁ এইটা হতে পারে। দেখি প্রথমটা কত কমেছে? 400 থেকে 260, হ্যাঁ। আচ্ছা আরগুলো একটু টেস্ট করে নিই। 420 থেকে 150 আবার বেড়েছে, তাহলে এইটাও হতে পারে না। 460 থেকে 160, আবার এইটা দেখো এইটাও হচ্ছে না। তাহলে আমরা কি দেখছি? পরপর কমে গেছে, একমাত্র অপশান বিটা সেইভাবে মেনটেন হয়েছে। ঠিক আছে, পরপর কমেছে নাম্বারগুলো, তাহলে এটাই হবে অ্যান্সার, আর কোনোটাই ওইভাবে আসছে না, তাহলে এখানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 19। দেখো সেল ইকুয়াল টু দিস, তাহলে বুঝতেই পারছো জাস্ট এইগুলোকে এইরকম করে উল্টে লিখে দিয়েছে। ঠিক আছে, তাই না? SAIL, ঠিক আছে, তাহলে এইটাকেও তোমরা উল্টে লিখে দাও। তাহলে সেক্ষেত্রে কি হবে? তোমার এই এইচটা সবার শেষে যাবে, তাই না? এইচটা সবার শেষে যাবে। এইচ সবার শেষে কোন অপশানে আছে? একমাত্র অপশান সিতে, ব্যাস এটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20। দেখো এটা নাম্বার সিরিজের কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা নাম্বার সিরিজের যদি তুমি কিছুই না জানো, কি করবে? জাস্ট স্টেপ করো। ঠিক আছে, আমি নাম্বারগুলো নিচে লিখে নিচ্ছি। 5 25 61 113 181, তারপর কত হবে, তাই তো? আচ্ছা প্রথমে এটা আমরা ডিফারেন্স বের করি 20, তারপরে এখানে হচ্ছে গিয়ে তোমার কত 25, আর হচ্ছে গিয়ে 30 25 গেলে 50 হচ্ছে গিয়ে, তারপরে 10 নাও, মানে 35 থেকে 36, তারপরে এইটা হচ্ছে গিয়ে তোমার 13, 3 থেকে 2 গেলে 1, 11 থেকে 6 5 11 51, তারপরে এইটা কত বেড়েছে? না হচ্ছে গিয়ে তোমার 11 থেকে 3, মানে হচ্ছে গিয়ে 8 3 11, তারপরে হচ্ছে গিয়ে 7 থেকে গেলে 6 68। আচ্ছা আমরা কিছু ক্লু খুঁজে পাচ্ছি না, তাহলে এইটাকে আবার স্টেপ করি। কত বেড়েছে? 16। এটা এখানে কত বেড়েছে তোমার? আচ্ছা এখানে আমরা একটু ভুল করেছি, এটা তো 2 হবে, 52 হবে, সরি 52। তাহলে হচ্ছে কি এখানে কত বেড়েছে দেখো, তোমার এখানেও 16, আবার এইখানে দেখো এইটাও 16। তাহলে বুঝতেই পারছো এইখানে এসে সব সেম হয়ে যাচ্ছে, তাহলে এইখানে একটা কিছু হবে। ঠিক আছে, এই যে এইখানে নিয়ে যখনই আমরা এর সঙ্গে স্টেপ করব সেটাও 16 হবে। তাহলে 68 সঙ্গে প্রথম 16 যোগ করে 8 6 14 4 হাতে 1 6 কে 7 একে 8 84, তাহলে 181 সঙ্গে 84 যোগ করো, 4 একে 5, মানে ইউনিট ডিজিট যেটা হবে অ্যান্সার সেটার 5 হবে। দেখো একমাত্র অপশান সিতে আছে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, তাহলে এখানে হবে 265 হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 21।
বলেছি একটি অফিসে 17 জন লোক কাজ করেন। নববর্ষের শুরুতে একে অপরকে গ্রিটিংস কার্ড দিলে মোট কটি কার্ডের প্রয়োজন হবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষায় রেগুলার বেসিসে পাও। ওকে, তাহলে দেখো 17 জন টোটাল, তাহলে কতগুলো গ্রিটিংস কার্ড হবে? জাস্ট কিছুই নেই, 1 থেকে 16 অবধি সংখ্যার যোগফল, 1 + 2 + 3 প্লাস প্লাস 16, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে যোগ করো, স্বাভাবিক সংখ্যার যোগ মানে সমষ্টি, ফর্মুলা কি? n × n + 1/2, তোমরা জানো n × n + 1 বাই হচ্ছে গিয়ে 2, তাহলে কত হবে? n মানে হচ্ছে গিয়ে 16 × 16 + 1 মানে হচ্ছে 17 বাই হচ্ছে গিয়ে 2, 2 8 16, ঠিক আছে, 8 7 56 6 মানে ইউনিট ডিজিট, 8 1 8 8 5 13, তাহলে 136 মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 22, বলেছে 31কে এমন দুটি অংশে ভাগ করো যার একটি অংশ অপরটির 24% হয়, তবে সংখ্যা দুটি কি কি? মানে একটা আর একটার হচ্ছে 24%, ঠিক আছে। আচ্ছা, একটা আর একটার 24%, তাহলে অপশান টেস্ট করো, ঠিক আছে। এই 22-এর 24%, 24/100 করলে কত হবে? দেখো এখানে দেখো, তুমি ইউনিট ডিজিট ভাবো, 2 2 4, ঠিক আছে, 2 2 4, 4 কে মানে শেষে 4 আসবে মানে না, আসবে না, ঠিক আছে। বা যেটা হচ্ছে গিয়ে এখানে তুমি কাটাকাটি করতে হবে আর কি, আদারওয়াইজ কোনো অন্য প্রসেস বলেছে যার দুটি অংশে ভাগ করো, একটি অংশ অপরটির 24%, তাহলে একটা যদি সাপোজ এক্স হয়, তাহলে হচ্ছে গিয়ে এক্স = অপরটা মানে ওয়াই এর 24%, মানে 24 বাই হচ্ছে গিয়ে 100, তাহলে অ্যাকচুয়ালি x/y আমরা যদি বের করি, x/y কত হবে? তাহলে এই 24/100 কাটাকাটি করো, 4 এ 4 6 24 আর হচ্ছে গিয়ে 25 4 100, মানে 6/35, 6/25, তাহলে এইখান থেকে দেখো তোমরা যদি রেশিও বের করি, ঠিক আছে, তাহলে এই 6 আর 25 দিয়ে কোন অপশান আছে? অপশান সি আছে, ব্যাস এটাই অ্যান্সার হয়ে যাবে। সংখ্যা অথবা অংশ দুটি কী কী? কারণ কি এই 6 আর 25 যোগ করলে দেখো 31 হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর দুটো রেশিও 6/25, মানে অপশান সি হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 23, বলেছে সাহেব সুজনের চেয়ে 7 বছরের ছোট, তাদের বয়সের অনুপাত 7:9 হলে সাহেবের বয়স কত? জাস্ট কিছুই নেই, দেখো এদের ডিফারেন্স কত? 2 ইউনিট, সেই 2 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 7 ইয়ার, ঠিক আছে, ঠিক আছে। সাহেব হচ্ছে সুজনের থেকে হচ্ছে 7 বছরের ছোট, মানে সাহেব হচ্ছে প্রথমে 7 ইউনিট, তার সুজনের হচ্ছে 9 ইউনিট, মানে 2 ইউনিট ছোট, 2 ইউনিটের ভ্যালু হচ্ছে কি 7 বছর। এবার বলছে সাহেবের বয়স কত? তাহলে 7 ইউনিট = কত? 2 ইউনিট যদি 7 বছর হয় তাহলে 7 ইউনিট কত? তাহলে 7/2 × 7 করে দাও। ওকে, 7 7 49 বাই হচ্ছে গিয়ে 2, 49 বাই হচ্ছে গিয়ে 2, মানে হচ্ছে গিয়ে তোমার এখানে হচ্ছে 24 বছর আর হচ্ছে গিয়ে তোমার 1/2 বছর, 1/2 বছর মানে 6 মাস, 24 বছর 6 মাস, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, তারপরে এসছি কোশ্চেন নাম্বার 24, বলে যে একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 অবশিষ্ট থাকে, সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? জাস্ট কিছুই নেই, এই টাইপের কোশ্চেন। প্রথম ক্ষেত্রে যেটা অবশিষ্ট থাকে তাকে দ্বিতীয় যে নাম্বারটা বলেছি সেটা দিয়ে ভাগ করে দাও, তাহলে 19কে তুমি 7 দিয়ে ভাগ করো, 7 2 14 আর হচ্ছে কি 5, তাহলে 5 অবশিষ্ট থাকবে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 25 অ্যান্ড লাস্ট, বলেছে 1080 টাকায় একটি সেলাই মেশিন বিক্রি করে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? মানে কি 10% ক্ষতি মানে কি 90%-এ বিক্রি করেছে, ঠিক আছে, 90%-এর ভ্যালু এখানে কত বলেছে? 1080, তোমার চেয়েছে 10% লাভ, মানে হচ্ছে কি 110%-এর ভ্যালু কত হবে? সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে দেখো এইটা ইন্টু এইটা করলে কত হবে? 9 12 9 108, 90 × 12 করো, তাহলে এর এত × 12, ঠিক আছে, 11 12 হচ্ছে কি 132, 1 3 2 0, মানে অপশান ই অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, অনেক কিছু শিখতে পারলে। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।